ফাতিমা, এখন তোমরা দুই বোন এই হাভেলিতে আর থাকতে পারবে না। ভালো হয় তোমরা অন্য কোনো আশ্রয় খুঁজে নাও। এই হাবেলি, এই জমি, এসব তো আমাদের বাবার। ফাতিমা, তোমাদের ছিল এই হাভেলি আর এই সব জমি এখন আমার। আপা, চাচা আমাদের বাড়ি থেকে কেন বের করে দিচ্ছেন? আমরা কোথায় যাব? চাচা, আমার সাথে যা করার করুন, কিন্তু এই মাসুম বাচ্চাটার উপর একটু দয়া করুন। জোয়ার বয়স মাত্র 12 বছর। এই হাভেলি আমার বাবার শেষ চিহ্ন। চিহ্ন টিহ্ন কিছু হয় না, বড় এসেছে অধিকার দেখাতে। ফাতিমা, তোমার বোন আর তোমার জিনিসপত্র নাও আর এক্ষুনি এই হাভেলি থেকে বেরিয়ে যাও। এখানে এখন তোমাদের কোনো অধিকার নেই, আর আবার এই গ্রামে পা রাখার চেষ্টাও করো না। একটা ছোট্ট গ্রাম ছিল। ইকবাল সাহেব সেই গ্রামের সবচেয়ে ধনী জমিদার ছিলেন। শত শত বিঘা জমি, আমের বাগান আর গোটা রাজ্যে সম্মান। তার 2 মেয়ে ছিল, ফাতিমা আর জোয়া। এক সকালে ইকবাল সাদা পাঞ্জাবি পরে হাভেলিতে বসেছিলেন। ফাতিমা মা, খুব পড়াশোনা করবে আর পরিশ্রম করবে। জমি আর টাকা তো আসে যায়, কিন্তু পড়াশোনাই তোমার আসল শক্তি। সবসময় ভালো মানুষ হবে। জি বাবা, আমি আপনার কথা সব সময় মনে রাখব। বাবা, আজ ফেরার সময় আমার জন্য মেলা থেকে রঙিন চুড়ি আনবেন তো? হ্যাঁ আমার সোনা, নিশ্চয়ই আনবো। ইকবাল তার বড় মেয়েকে পাঠশালায় দিতে বের হলেন। আচ্ছা মা ফাতিমা, নিজের খেয়াল রাখবে আর মন দিয়ে পড়বে। জি বাবা, আপনিও নিজের খেয়াল রাখবেন। রোদ অনেক চড়া, মাঠে পাগড়ি বেঁধে যাবেন। দেখো তো, মেয়ে না মা। আচ্ছা বাবা, বেঁধে নেবো। এবার যাও, দেরি হয়ে যাচ্ছে। ফাতিমাকে পাঠশালায় দিয়ে ইকবাল মাঠের দিকে রওনা হলেন। মাঠে মজুররা কাজে ব্যস্ত ছিল। ইকবাল হাবেলির বৈঠকখানায় বসে ফসলের হিসাব দেখছিলেন। মালিক, এবার ফসল খুব ভালো হয়েছে। বাজারের লেনদেনের হিসাব তৈরি, একবার দেখে নিন। হিসাব একদম ঠিক আছে। আর শোনো মুনিম, এবার গ্রামের গরিব ঘরগুলোতেও শস্য পাঠিয়ে দিও। আল্লাহ আমাদের দিয়েছেন, তাই বিলিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব। মালিক, গতবারও তো আপনি অর্ধেক ফসল গরিবদের বিলিয়ে দিয়েছিলেন। মুনিম, যা বিলিয়ে দিলে কমে যায় সেটা সম্পদ নয়, যা বিলিয়ে দিলে বাড়ে সেটাই পুণ্য। বাহ মালিক, আপনার মতো দিল খোলা জমিদার গোটা রাজ্যে নেই। বেশ, এবার হাভেলি যাই। ফাতিমা আর জোয়া আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। হিসাব শেষ করে ইকবাল হাভেলির দিকে ফিরে চললেন। সন্ধ্যায় ইকবাল হাভেলিতে পৌঁছালেন। 2 মেয়ে দরজায় তার জন্য অপেক্ষা করছিল। বাবা, আপনি এসে গেছেন? আমরা দুজন আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাবা, আমার চুড়ি? নাও আমার সোনা, লাল, সবুজ, হলুদ, পুরো 7 রঙের। আর হ্যাঁ, তোমার আপার জন্য বইও এনেছি। বাবা, আপনার মনে ছিল? মা, তোমাদের বাবা তো আমি। তোমাদের প্রতিটা ইচ্ছে আমার মনে থাকে। উঠানে খাবার সাজানো হলো আর 3 জন খেতে বসলো। ফাতিমা মা, খাবার খুব ভালো বানিয়েছো। তোমাদের মা থাকলে আজ খুব খুশি হতো। বাবা, আমি সব সময় চেষ্টা করব যেন আপনাকে আর জোয়াকে খুশি রাখতে পারি, আর আপনাদের কখনো মায়ের অভাব বোধ না হয়। আল্লাহ তোমাদের 2 বোনের ভালোবাসা বজায় রাখুক। এই আনন্দটাই আমার আসল সম্পদ। মা, অনেক রাত হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিই। জি বাবা। জোয়া, চলো, ঘুমানোর সময় হয়ে গেছে। ওদিকে গ্রামের অন্য কোণে ফিরোজ আর নাসরিন তাদের পুরনো ঘরে বসেছিল। শোনো, আজ আমি হাভেলির পাশ দিয়ে যাচ্ছিলাম। কি শান তোমার ভাইয়ের! চাকর বাকর, বৈঠকখানায় মখমলের গদি, উঠানে ঘিয়ের গন্ধ। হ্যাঁ নাসরিন, ইকবাল তো গ্রামের রাজা হয়ে বসে আছে। আর একদিকে আমরা এই গ্রামেই এই ভাঙা ঘরে পড়ে আছি। শেষমেশ ও তো তোমার আপন ভাই, সমান অধিকার কেন নয়? সমান? নাসরিন, ওই জমি ইকবাল নিজের পরিশ্রমে বাড়িয়েছে। আইন অনুযায়ী তাতে আমার কোনো ভাগ নেই। আইন ছাড়ো, এটা বলো, ইকবালের পর ওসব কার হবে?
ওর 2 মেয়ের, ফাতিমা আর জোয়ার। 2 মেয়ে, একজন 18 বছরের, একজন 12 বছরের। না কোনো ছেলে, না কোনো পুরুষ উত্তরাধিকারী। একটু মাথা খাটাও, যদি ওই জমি, ওই হাভেলি আমাদের হয়ে যায় তাহলে? নাসরিন, তোমার কথায় জোর আছে। ইকবাল আমাকে চোখ বুজে বিশ্বাস করে, আর বিশ্বাসই তো সবচেয়ে বড় অস্ত্র। এটাই তো শুনতে চাইছিলাম। এখন তুমি হাভেলিতে যাওয়া আসা বাড়িয়ে দাও। ভাইয়ের প্রিয় ভাই হয়ে থাকো। কিছুদিন পর ফাতিমার পড়াশোনা শেষ হলো। সে তার সুখবর নিয়ে বাবার কাছে এলো। বাবা, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। মাস্টার বলেন গোটা রাজ্যে আমার মতো শিক্ষিত মেয়ে আর কেউ নেই। এখন আমি চাই জোয়াকে নিজে পড়াতে আর আপনার সহায় হতে। মা, তুমি এই পুরো এলাকার প্রথম মেয়ে যে এতটা পড়াশোনা করেছো, আজ আমার বুক গর্বে ভরে উঠেছে। এসব আপনার জন্যই বাবা। গ্রামের লোকে বলতো মেয়েকে এত পড়িও না, কিন্তু আপনি কারো কথা শোনেননি। মা, যারা মেয়েদের বোঝা মনে করে তারা জানে না মেয়েরা ঘরের রহমত। যতদিন আমি বেঁচে আছি তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই জমি, এই হাভেলি সব তোমাদের 2 বোনেরই। কিছুদিন পর ফিরোজ হাভেলিতে এলো। আরে ফিরোজ, তোমাকে দেখে খুব ভালো লাগলো। বসো বসো। এই তো ভাই, ভাবলাম সবার সাথে একটু দেখা করে যাই, খোঁজ খবর নিই। ফসলের সময়, তুমি বলো ভাবি কেমন আছে? সব ঠিক আছে ভাই, আপনার দোয়া। চাচা, আপনি কেমন আছেন? মা, আমি একদম ঠিক আছি। তুমি বলো কেমন আছে? আর আমাদের ছোট্ট জোয়া কোথায়? চাচা, আপনি এতদিন পর কেন এলেন? আমি আপনার জন্য অপেক্ষা করতাম। এই তো মা, কাজে কর্মে ব্যস্ত থাকি, এখন থেকে রোজ আসব। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। ফিরোজ ভাই, একটা কথা বলি। জীবন মৃত্যুর কিছু ঠিক নেই। আমার 2 মেয়ে এখনো ছোট। জোয়ার বয়স তো মাত্র 12 বছর। যদি কখনো আমি না থাকি তাহলে আমার ফাতিমা আর জোয়ার খেয়াল রেখো। তুমিই তো ওদের আপন চাচা। ভাই, আপনি এসব কথা কেন বলছেন? আল্লাহ আপনাকে লম্বা আয়ু দিন। আর তাছাড়া ফাতিমা আর জোয়ার তো আমারও মেয়ে। তোমার এই কথাটাই আমার মনে শান্তি দেয়। এবার আমি চলি, আপনিও কখনো আমাদের বাড়ি ঘুরে যাবেন। ফিরোজ ভাইয়ের প্রিয় ভাই সেজে নিজের বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছে ফিরোজ নাসরিনকে হাভেলির সব কথা বলল। এসে গেছো? আজ হাভেলির ঘোরাঘুরি কেমন হলো? নাসরিন, আজ তো সোনায় সোহাগা হয়ে গেছে। কেন, এমন কি হলো? আজ ইকবাল নিজের মুখে বলল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েদের খেয়াল রেখো। মানে, ও আমাকে চোখ বুজে বিশ্বাস করে। বাহ, মানে অর্ধেক কাজ তো বিশ্বাসই করে দিল। হ্যাঁ নাসরিন, বিশ্বাস যত গভীর হবে আঘাত তত সহজ হবে। আর শোনো, মেয়েদের সামনেও খুব মিষ্টি হয়ে থাকবে। বিশেষ করে ওই ছোট জোয়ার, বাচ্চা মেয়ে, তাড়াতাড়ি মেনে নেবে। বুঝেছি নাসরিন, এখন শুধু সময়ের অপেক্ষা। দুজন তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের সঠিক সময় খুঁজতে লাগল। 3 মাস পেরিয়ে গেল। এর মধ্যে ইকবালের শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগল। একদিন তিনি হাভেলিতে খাটে শুয়েছিলেন, মুখটা দুর্বল হয়ে পড়েছিল। বাবা, আপনি আজও খাবার পুরোটা খাননি। আপনার শরীর আগের মতো নেই। এখন আপনি মাঠেও যেতে পারছেন না। মা, চিন্তা করো না, শুধু একটু দুর্বলতা। তোমরা দুজন আমার কাছে আছো তো, আমার কোনো কিছুর চিন্তা নেই। বাবা, আপনি মিথ্যে বলছেন। কাল রাতে আমি আপনাকে কাশতে শুনেছি। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান না। আরে আমার সোনা কাঁদছে, এ তো অন্যায়। বাবা, বৈদ্যের এই ওষুধটা খেয়ে নিন। তেতো, কিন্তু খেতেই হবে। উফ, মা, তুমি তো আমাকে এমনভাবে ওষুধ খাওয়াও যেন আমি বাচ্চা। জি হ্যাঁ, এখন আপনিই আমাদের বাচ্চা। আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করুন। ফাতিমা আর জোয়া দিন রাত তাদের বাবার সেবা করতে থাকল।
ইকবালের অসুস্থতার খবর গ্রামে ছড়িয়ে পড়ল। এই খবর ফিরোজের বাড়িতেও পৌঁছালে। নাসরিন, একটা বড় খবর আছে। কি হলো, এত খুশি কেন? গ্রামে খবর ছড়িয়ে গেছে যে ইকবালের শরীর খুব খারাপ, বৈদ্যের ওষুধও কাজ করছে না। তাহলে তো দেখো সময় কিভাবে বদলায়। কিন্তু নাসরিন, একটা সমস্যা আছে। সম্পত্তির কাগজপত্র ওগুলো কোথায় সেটা জানতে হবে। সেই চিন্তা করো না, তুমি শুধু ইকবালের শেষ সময়ে ছায়ার মতো ওর পাশে থাকো। আর ওই 2 মেয়ে, একজন 18 একজন 12, দুজনকেই আমরা নিমেষে বসে নিয়ে আসব। ফিরোজ আর নাসরিন তাদের চালের পরের পদক্ষেপ ভাবতে লাগল। ইকবালের শরীর আরো খারাপ হলো। মা ফাতিমা, মনে হচ্ছে আমার শরীর আরো বেশি খারাপ হয়ে গেছে। বুকে অদ্ভুত একটা ব্যথা। আমাকে বড় গ্রামের বৈদ্যের কাছে যেতে হবে। ব্যথা? বাবা, আপনি আগে কেন বলেননি? আমি এক্ষুনি চাচাকে খবর পাঠাচ্ছি। খবর পেয়ে ফিরোজ হাবেলিতে পৌঁছালে। ভাই, কি হয়েছে? খবর পেয়েই ছুটে এসেছি। আমি এক্ষুনি গরুর গাড়ি তৈরি করাচ্ছি। বৈদ্যের কাছে চলুন। ভাই, শুধু একটু দুর্বলতা, এত চিন্তার কিছু নেই। না বাবা, আজ আমি আপনার একটাও কথা শুনব না। আপনাকে বৈদ্যকে দেখাতেই হবে। দেখো ফিরোজ ভাই, আমার 2 মেয়ে আমার উপর শাসন করে। চলো ভাই, এদের সামনে আমার কি আর চলে। সবাই বৈদ্যের বাড়ি পৌঁছালে। বৈদ্য, এর শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, বুকেও ব্যথা। আপনারা চিন্তা করবেন না, আমরা এক্ষুনি একে পরীক্ষা করছি। আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন। সবাই বাইরে অপেক্ষা করতে লাগলো। চাচা, আল্লাহ করুক বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না মা, আল্লাহ সব ভালো করবেন। কিছুক্ষণ পর বৈদ্য বাইরে এলেন। বৈদ্য, বাবা কেমন আছেন? সত্যি করে বলুন। মা, ওর শরীর ভেতর থেকে অনেক দুর্বল হয়ে গেছে। অসুখটা পুরনো, উনি অনেক দিন লুকিয়ে রেখেছিলেন। এখন ওর পুরোপুরি বিশ্রাম আর চিকিৎসা দরকার। আপনি যা প্রয়োজন মনে করেন করুন। টাকার কোনো চিন্তা নেই। হাবিলি বিক্রি হয়ে গেলেও শুধু আমার বাবাকে সুস্থ করে দিন। মা, আমি আমার পুরো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। ফাতিমা জুয়া ভেতরের ঘরে বাবার কাছে গেল। বাবা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে হাভেলি চলুন। তোমার আপাকে কখনো একা ছেড়ো না। তোমরা দুজন একে অপরের শক্তি। ইকবাল ভাই, এসব কথা বলবেন না, সাহস রাখুন, সব ঠিক হয়ে যাবে। ফিরোজ, আমার কাছে এসো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ফাতিমা আর আমার ছোট্ট জোয়ার খেয়াল রেখো। জোয়া এখন অনেক ছোট ভাই, ওকে মা বাবা দুজনের ভালোবাসা দিও, কথা দাও। ভাই, আমি কথা দিচ্ছি, আপনার মেয়েরা আমার মেয়ে। এদের মাথায় কখনো কোনো আঁচ আসতে দেব না। ব্যাস, এবার আমি শান্তিতে আছি। বৈদ্যের পুরো চেষ্টা সত্ত্বেও ইকবালের অবস্থা সামলানো গেল না। আমি দুঃখিত, আমরা ইকবাল সাহেবকে বাঁচাতে পারলাম না। বৈদ্য, আপনি কি বলছেন? এই তো বাবা আমার সাথে কথা বলেছিলেন। জি মা, আমরা পুরো চেষ্টা করেছি। মা, নিজেকে সামলাও, আল্লাহর ইচ্ছের সামনে আমরা সবাই অসহায়। না, আমার বাবার কিছু হয়নি। বাবা, উঠুন না, দেখুন আমি এসে গেছি। আপনি কথা দিয়েছিলেন আমরা আমের বাগানে যাব। উঠুন না। জোয়া, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আব্বা, বাবাকে বলুন না উঠে পড়তে। আপনি বললে মেনে নেবেন। বাবা তো আপনার সব কথা মানেন। বাবা, আপনি চিন্তা করবেন না। এখন এই দুনিয়ায় জোয়ার মাও আমি আর বাবাও আমি। সেদিন 2 মেয়ের মাথা থেকে বাবার ছায়া উঠে গেল। গোটা গ্রাম হাবেলিতে জড়ো হলো, প্রতিটা চোখ ভেজা। কিন্তু ফিরোজ আর নাসরিনের মনে শোক ছিল না, ছিল লোভ। মা ফাতিমা, সাহস রাখো, আমি তো আছি। চাচা, বাবা আপনার কাছ থেকে কথা নিয়ে গেছেন। এখন আপনি ছাড়া আমাদের কেউ নেই। হায় আমার দেবর, কত ভালো মানুষ ছিল। মা ফাতিমা,
তোমরা দুই বোন নিজেদের একা মনে করো না। আমরা আজ থেকে হাভেলিতেই থাকবো, তোমাদের দেখাশোনার জন্য। চাচি, আপনি সত্যিই আমাদের সাথে থাকবেন? হ্যাঁ আমার সোনা, একদম থাকবো তো হাভেলিতেই, কিন্তু তোমাদের জন্য নয়, হাভেলির জন্য। ইকবালের চলে যাওয়ার পর হাভেলিতে শোক ছিল, কিন্তু ফিরোজ আর নাসরিনের মনে শুধু সম্পত্তি ছিল। ইকবালের মৃত্যুর কিছুদিন পর পাটোয়ারির অফিস থেকে একজন খবরবাহক হাভেলিতে এলো। ফাতিমা বিবি কি বাড়িতে আছেন? জি, আমি ফাতিমা, বলুন। বিবি, ইকবাল সাহেবের জমি আর হাভেলির কিছু জরুরি কাগজপত্র পাটোয়ারির অফিসে আছে। পাটোয়ারি বলেছেন উত্তরাধিকারী এসে সেগুলো নিয়ে যান। জি ঠিক আছে, আমি আজই আসছি। খবরবাহকের সব কথা ফিরোজ শুনছিল। মা ফাতিমা, কোথায় যাওয়ার তোড়জোড় হচ্ছে? চাচা, বাবার জমির কিছু জরুরি কাগজপত্র পাটোয়ারির অফিসে আছে, আমি সেগুলো নিতে যাচ্ছি। আরে না মা, তুমি কোথায় যাবে? পাটোয়ারির অফিস অনেক দূর, রাস্তাও নির্জন। তুমি ঘরে থাকো, জোয়ার খেয়াল রাখো। আমি নিজে গিয়ে সেই কাগজপত্র নিয়ে আসি। চাচা কিসের জন্য আছি? কষ্ট কিসের মা, আপন লোকই তো। আর দেখো, জোয়া সকাল থেকে কিছু খায়নি, তুমি ওকে সামলাও। জি চাচি, ঠিক আছে। ফিরোজ পাটোয়ারির অফিসে পৌঁছালে। আপনি ইকবাল সাহেবের কি হন? আমি ওর আপন ভাই। মেয়েরা শোকে আছে, তাই আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, এই নিন ফাইল। ইকবাল সাহেবের হাভেলি, জমি আর আমের বাগানের আসল কাগজপত্র সামলে রাখবেন, এগুলো মেয়েদের আমানত। জি জি, একদম। তাহলে এই সেই ইকবাল ভাইয়ের পুরো সম্পত্তির কাগজপত্র। শেষমেশ সেই জিনিসই আমার হাতে এলো, যার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। কাগজপত্র নিয়ে ফিরোজ হাভেলিতে ফিরল। চাচা, কাগজপত্র পেলেন? হ্যাঁ মা, এই নাও। আমি এগুলো তোমার চাচিকে দিয়ে দিই, উনি সিন্ধুকে নিরাপদে রেখে দেবেন। তুমি ছোট মানুষ, এত জরুরি কাগজ তোমার থেকে এদিক ওদিক হয়ে গেলে। আপনি যেমন ভালো মনে করেন চাচা। একা হয়ে ফিরোজ আর নাসরিন কাগজপত্র খুলে দেখল। বাহ, পুরো সম্পত্তির আসল কাগজ। ফিরোজ সাহেব, অর্ধেক বাজি তো আমরা জিতে গেলাম। হ্যাঁ নাসরিন, আর বাকি অর্ধেকের জন্য আমি পাশের রাজ্যের এক লোকের সাথে কথা বলে রেখেছি। সে নকল সিলমোহর আর নকল দলিল বানায়। 1 সপ্তাহের মধ্যে সব আমার নামে হয়ে যাবে। আর ততদিন আমরা 2 মেয়ের সামনে সবচেয়ে ভালো চাচা চাচি সেজে থাকব। সম্পত্তির আসল কাগজপত্র এখন ফিরোজের হাতে ছিল। বাবার চলে যাওয়ার পর হাভেলিতে 2 বোনের দিন বদলাতে লাগলো। এক সকালে নাসরিন জোরে জোরে যে চিৎকার করছিল। ফাতিমা, জোয়া, ওঠো দুজন, সূর্য মাথার উপর উঠে গেছে। হাভেলির কাজ কে করবে? চাচি, আপনি কেমন ভাষায় কথা বলছেন? শোনো, তোবার তার নাম নিলে উনি আর ফিরে আসবেন না। চুলা জ্বালাও। আর জোয়া, গোবরের ঘুঁটে দিতে হবে, মুরগিদের দানা দিতে হবে। চাচি, জোয়া এখনো বাচ্চা, আর ওর স্কুলে যেতে হবে। পড়াশোনা ভুলে যাও। মেয়েদের পড়াশোনা নয়, ঘরের কাজ শেখা উচিত। কাল থেকে জোয়ার পড়াশোনা বন্ধ। আপা, চাচি আমার পড়া কেন ছাড়িয়ে দিলেন? আমি তো পড়তে চাই। বাবা বলতেন আমি আপনার মতো নাম করব। জোয়া, ধৈর্য রাখো আমার সোনা, আমি রাতে তোমাকে নিজে পড়াবো, চুপি চুপি, যখন সবাই ঘুমিয়ে যাবে। কিছুদিন পর নাসরিনের অত্যাচার আরো বেড়ে গেল। ফাতিমা, এই দেখো, রুটি পুড়ে গেছে। তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আর জোয়া, বাসন ঠিক মতো মাজে না। চাচি, আমি সকাল 4টে থেকে কাজ করছি, আর জোয়াও। একটা রুটি পুড়ে গেলে মুখে মুখে তর্ক করে। জমিদারের মেয়ে হওয়ার অহংকার এখনো যায়নি। কি হলো নাসরিন, কেন চিৎকার করছো?
দেখুন না, এই দুজনকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না। শোনো ফাতিমা, শোনো জোয়া, এই হাভেলিতে এখন বিনা পরিশ্রমের রুটি মিলবে না। কাজ করবে তবে খাবার পাবে। হে আল্লাহ, এই সেই চাচা যিনি বাবাকে কথা দিয়েছিলেন, এই সেই চাচি যিনি আমাদের মেয়ে বলতেন। যে হাবেলিতে কাল পর্যন্ত 2 বোন আরামে থাকত, আজ সেই হাবেলিতেই তাদের দিয়ে চাকরের মতো কাজ করানো হতে লাগলো। জোয়ার পড়াশোনা বন্ধ হয়ে গেল, আর ফাতিমা প্রতিটা অত্যাচার চুপচাপ সহ্য করে গেল, যাতে তার ছোট বোনের মাথায় ছাদটুকু থাকে। ওদিকে একা হয়ে ফিরোজ আর নাসরিন তাদের ষড়যন্ত্রের কথা বলছিল। ফিরোজ, নকল কাগজপত্র তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ নাসরিন, কালই লোকটা দিয়ে গেছে। সব আমার নামে হয়ে গেছে। হাবেলি, জমি, বাগান, পাটোয়ারির কাগজের হুবহু নকল, একই সিলমোহর, একই হাতের লেখা। তাহলে আর দেরি কিসের? এখন এই দুজনকে আর বেশি দিন এখানে থাকতে দেওয়া উচিত নয়। ব্যাস, কালকের সূর্যই এই হাভেলিতে এদের শেষ সূর্য হবে। ফিরোজ আর নাসরিন 2 বোনকে হাবেলি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। বাবা, আপনি আজ আমাদের সাথে থাকলে আমাদের এসব সহ্য করতে হতো না। আমাকে শুধু এটুকু সাহস দিন যেন আমি জোয়াকে সামলাতে পারি। পরদিন সকালে ফিরোজ 2 বোনকে নিজের কাছে ডাকল। ফাতিমা, জোয়া, এদিকে এসো, তোমাদের সাথে কথা আছে। জি চাচা, কি কথা? এখন তোমরা 2 বোন এই হাভেলিতে আর থাকতে পারবে না। ভালো হয় তোমরা অন্য কোনো আশ্রয় খুঁজে নাও। কি চাচা, এই হাভেলি, এই জমি তো আমাদের বাবার। ফাতিমা, তোমাদের ছিল। এই দেখো কাগজপত্র, হাভেলি, জমি, বাগান সব আমার নামে। আইন অনুযায়ী এসব এখন আমার। এটা মিথ্যে। বাবা এমন কোনো কাগজ বানাননি, এগুলো নকল। আপনি ধোঁকা দিয়েছেন। মুখ সামলে কথা বলো ছুকরি। কাগজে সিলমোহর দেখো, সই দেখো। আপা, চাচা আমাদের বাড়ি থেকে কেন বের করে দিচ্ছেন? আমরা কোথায় যাব? চাচা, আমার সাথে যা করার করুন, কিন্তু এই মাসুমের উপর একটু দয়া করুন। ও তো মাত্র 12 বছরের। আপনি বাবার শেষ সময়ে কথা দিয়েছিলেন, ভুলে গেছেন? আপনি বলেছিলেন এদের মাথায় কখনো আঁচ আসতে দেব না। সেই কথা সেই ইকবালকে দিয়েছিলাম, যে আর এই দুনিয়ায় নেই। তোমার বোন আর তোমার জিনিসপত্র নাও, আর এক্ষুনি এই হাবেলি থেকে বেরিয়ে যাও। জঙ্গলে থাকো, মরে যাও। এই হাবেলির সাথে এখন তোমাদের কোনো সম্পর্ক নেই। ফিরোজ নকল কাগজ দিয়ে গ্রামের লোকদের বিশ্বাস করিয়ে দিল যে সম্পত্তি তারই। নতুন জমিদার ফিরোজের বিরুদ্ধে কারো গলা তোলার সাহস হলো না। হায় বাবা, আপনি আজ বেঁচে থাকলে আমাদের এভাবে অসহায় হতে হতো না। এখন আমি এই মাসুমকে নিয়ে কোথায় যাব? ফিরোজ সাহেব, শেষমেশ আমাদের কাজ হয়েই গেল। এখন এই হাভেলি, এই জমি, এই বাগান সব আমাদের। হ্যাঁ নাসরিন, এখন এই গ্রামের জমিদার আমি। ফাতিমা আর জোয়ার মাথা থেকে নিজেদেরই হাবেলির ছাদ কেড়ে নেওয়া হলো। হাবেলি থেকে বেরিয়ে ফাতিমা নিজের গ্রামে কাজের খোঁজ শুরু করলো। সে জোয়ার হাত ধরে ঘরে ঘরে যেতে লাগলো। জোয়া, এই গ্রামেই বাবা সবাইকে সাহায্য করেছেন, হয়তো কেউ আমাদের কাজ দেবে। আমি রান্না করতে পারি, সেলাই করতে পারি, বাচ্চাদের পড়াতে পারি। আমরা ভিক্ষা চাইব না জোয়া, কাজ চাইব। প্রথম দরজা ছিল গ্রামের মিষ্টির দোকান। চাচা, আমি ইকবাল মালিকের মেয়ে ফাতিমা। আপনার দোকানে আমার উপযুক্ত কোনো কাজ আছে? আমি বাসন ধুয়ে দেব, মিষ্টির বাক্স বানিয়ে দেব, হিসাব লিখে দেব। মা, তুমি ইকবাল মালিকের মেয়ে, এটা আমি জানি। মালিক আমার দোকান বানাতে সাহায্য করেছিলেন, সেটাও ভুলিনি। কিন্তু আমি নিরুপায়। কেন চাচা? আমি পুরো পরিশ্রম দিয়ে কাজ করব। মা, ফিরোজ পুরো গ্রামে ঘোষণা করিয়ে দিয়েছে যে তোমাদের দুজনকে কাজ বা আশ্রয় দেবে, সে তার সাথে শত্রুতা কিনে নেবে। এখন সে গ্রামের জমিদার। আমাকে মাফ করে দাও। দ্বিতীয় দরজা ছিল তাঁতির ঘর। কাকা, আমি সুতো কাটতে জানি, কাপড় সেলাইও। যে কোনো কাজ দিন, বিনিময়ে শুধু দুবেলার রুটি আর মাথা গোজার একটু জায়গা চাই। মা,
তোমার বাবা আমার মেয়ের বিয়ে দিয়েছিলেন। তোমাকে দরজা থেকে ফিরিয়ে দিতে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু ফিরোজের লোকজন গলি গলি ঘুরছে। যাও মা, এই গ্রামে তোমাকে কেউ কাজ দেবে না। তৃতীয় দরজা ছিল এক বাড়ির গিন্নির। বিবি, শুনেছি আপনার ঘরের কাজের জন্য কাউকে দরকার। আমি আর আমার ছোট বোন, আমরা দুজন মিলে আপনার সব কাজ করে দিব। ঝাঁট, বাসন, রান্না, কাপড় সব। এই মেয়ে, সামনে এগিয়ে যাও। ফিরোজ জমিদারের সাথে শত্রুতা নিয়ে আমরা এই গ্রামে থাকতে চাই না। আবার এই গলিতে চোখে পড়ো না। আপা, সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। এরা তো সেই লোক না যারা বাবার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো? হ্যাঁ জোয়া, ভয় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। চলো। এখন কোথায় আপা? এই গ্রামে এখন আমাদের জন্য কিছু নেই। ফিরোজ চাচার ভয় প্রতিটা দরজায় পাহারা দিচ্ছে। আমরা এই গ্রাম থেকে দূরে যাব, অন্য কোনো গ্রামের দিকে, যেখানে আমাদের কেউ চেনে না। সেখানেই কোনো আশ্রয়, কোনো কাজ খুঁজব। যে গ্রামে ইকবাল সাহেব সবাইকে সাহায্য করেছিলেন, সেই গ্রামের প্রতিটা দরজা তার মেয়েদের কাজ দিতে অস্বীকার করল। নিরুপায় হয়ে দুই বোন নিজেদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। লম্বা পথ পেরিয়ে সন্ধ্যা নামতে নামতে দুই বোন এক অন্য গ্রামের কাছে পৌঁছালে। সেই গ্রামের কাছেই একটা ঘন জঙ্গল ছিল। আপা, আমরা কত দূর চলে এসেছি। নিজেদের গ্রাম তো আর দেখাই যায় না। আমার আর হাঁটা যাচ্ছে না, পায়ে ফোসকা পড়ে গেছে। ব্যাস, আর একটু। কিন্তু আপা, জঙ্গলে তো জন্তু জানোয়ার থাকে। জন্তুদের এত ভয় লাগে না জোয়া, যতটা সেই মানুষদের লাগে যারা আপনজনের অধিকার কেড়ে নেয়। চল। জঙ্গলের ধারে তারা একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। মাটির দেয়াল, খড়ের ভাঙা ছাদ। আপা, ওই দেখুন, ওখানে কিছু একটা আছে। এ তো কোনো পুরনো কুঁড়ে ঘর। কিন্তু আপা, এ তো একদম ভাঙাচোরা। জোয়া, হয়তো এটা কোনো কাঠুরের ফেলে যাওয়া কুঁড়ে ঘর। কোনো ব্যাপার না আমার সোনা। যাদের মাথা থেকে ছাদ কেড়ে নেওয়া হয়, তাদের জন্য ভাঙা ছাদও অনেক। আজ থেকে এটাই আমাদের ঘর। সেই রাত দুই বোন ওই ভাঙা কুঁড়ে ঘরে কাটালো। জোয়া তার বোনের কোলে ঘুমিয়ে পড়ল, আর ফাতিমা অনেকক্ষণ জেগে রইল। পরদিন সকালে জঙ্গলে পাখির ডাক শোনা যাচ্ছিল। ফাতিমা কুঁড়ে ঘরের চারপাশটা দেখে নিল। জোয়া, বাইরে এসো, এই দেখো। কি হলো আপা? চারদিকে দেখো, জামের গাছ, কুলের ঝোপ, আমলকি, আর ওই দেখো বুনো আম। এই জঙ্গল তো ফলে ভরা। তাহলে আমরা এই ফল খাবো? খাবো, আর শোনো, এগুলো দিয়ে আমাদের সংসারও চলবে। আমি রোজ সকালে টাটকা ফল তুলে পাশের গ্রামের বাজারে বিক্রি করব। আপা, আমিও ফল তুলব। দিন কেটে যেতে লাগলো। ফাতিমা রোজ জঙ্গল থেকে ফল তুলে বাজারে বিক্রি করত, আর তার সততার জন্য অল্প দিনেই বাজারে তার পরিচিতি হয়ে গেল। সন্ধ্যায় সে কুঁড়ে ঘরে জোয়াকে পড়াতো। দিনে ফল বিক্রি আর রাতে পড়াশোনা। এটাই দুই বোনের জীবন হয়ে গেল। অন্যদিকে গ্রামের হাবেলিতে ফিরোজ আর নাসরিন আরামের জীবন কাটাচ্ছিল। ফিরোজ সাহেব, শুনেছেন? সেই দুজন গ্রাম ছেড়ে কোথায় যেন চলে গেছে। যেখানেই গিয়ে থাকুক, ভালোই হয়েছে। না থাকবে সামনে, না কোনো অধিকার দেখাবে। আর এদিকে পুরো গ্রাম আমাকে মালকিন বলে সালাম করে। ওদিকে হাভেলিতে লোভের রাজত্ব ছিল। সেই জঙ্গলে সেদিন রাজ্যের রাজা সেলিম শিকার করতে এসেছিলেন। রাজা সেলিম তার ভালো মন আর ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। ফাতিমা একটা গাছের নিচে দাঁড়িয়ে জাম তুলছিল। তখনই রাজার ঘোড়া সেখান দিয়ে যাচ্ছিল, আর তার চোখ ফাতিমার উপর পড়ল। এই জঙ্গলে এ কে? এ তো কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। মহারাজ, আপনি কোথায় হারিয়ে গেলেন? হরিণটা ওই দিকে ছুটে গেছে। উজির, শিকার ছাড়ো। ওই দেখো, ওই জামের গাছের নিচে। মহারাজ, একটা মেয়ে জঙ্গলের ফল তুলছে। কোনো গরিব ঘরের মনে হচ্ছে। না উজির, ভালো করে দেখো, ফলও কেমন যত্ন করে তুলছে। একটা ডালও ভাঙেনি, চোখ নামানো,
চলনে ভদ্রতা। মহারাজ, হুকুম করলে থামাই, জিজ্ঞাসাবাদ করি? না উজির, একটা একা মেয়েকে জঙ্গলে সিপাহী দিয়ে থামানো এটা রাজার পরিচয় নয়। ওকে যেতে দাও। রাজা সেলিম প্রথম দেখাতেই ফাতিমার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। ফাতিমা ফল তুলে নিজের কুঁড়ে ঘরে ফিরে গেল, এটা না জেনেই যে রাজা তাকে দেখে ফেলেছেন। কিছুদিন পর এক সন্ধ্যায় ফাতিমা কুঁড়ে ঘরে জোয়াকে পড়াচ্ছিল। তখনই বাইরে ঘোড়ার শব্দ শোনা গেল। আপা, বাইরে অনেক ঘোড়া আর সিপাহী। চাচা আমাদের খুঁজে পেয়ে যায়নি তো? কে? আমরা দুই গরিব বোন, আমাদের কাছে কিছু নেই। ঘাবড়াবেন না বিবি, আমরা লুট করতে আসিনি। রাজ্যের রাজা সেলিম নিজে আপনার সাথে দেখা করতে এসেছেন। রাজা আমাদের কুঁড়ে ঘরে? নিশ্চয় কোনো ভুল হয়েছে। রাজা সেলিম ঘোড়া থেকে নেমে এগিয়ে এলেন। না বিবি, কোনো ভুল হয়নি। আমি এখানে রাজা হয়ে নয়, একজন প্রার্থী হয়ে এসেছি। মহারাজ, আমাদের ভাঙা কুঁড়ে ঘরে আপনার পা, আমরা আপনার কি সেবা করতে পারি? কিছুদিন আগে আমি আপনাকে এই জঙ্গলে ফল তুলতে দেখেছিলাম। একটা মেয়ে যে জঙ্গলের কুড়ে ঘরে থেকে ফল বিক্রি করে, এমন চরিত্র রাজপ্রাসাদেও পাওয়া যায় না। মহারাজ, এ তো প্রতিটা বড় বোনের কর্তব্য। আমি আজ আপনার কুড়ে ঘরে একটা প্রস্তাব নিয়ে এসেছি, বিয়ের প্রস্তাব। আমি চাই আপনি আমার রানী হন, আর আপনার ছোট বোন আমারও ছোট বোন হয়ে প্রাসাদে থাকবে। তার পড়াশোনা, তার লালন পালন, তার প্রতিটা খুশি আমার দায়িত্ব হবে। কিন্তু বিবি, একটা কথা স্পষ্ট বলে দিই, সিদ্ধান্ত শুধু আপনার হবে। এটা রাজার হুকুম নয়, একজন মানুষের অনুরোধ। আপনি অস্বীকার করলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো আপনাকে বিরক্ত করব না। মহারাজ, একটা প্রশ্ন করি। আপনি আমাদের গরিবী দেখেছেন, আমাদের ভাঙা কুঁড়েঘর দেখেছেন। আপনি কি আমাদের উপর করুণা করে এই প্রস্তাব আনেননি তো? যদি এমন হয় তাহলে মাফ করবেন, আমাদের কারো করুণা চাই না। আমরা আমাদের পরিশ্রমের রোজগারেই খুশি। করুণা তাদের উপর করা হয় যারা দুর্বল হয়, আর আপনি তো জঙ্গলকেও নিজের সাহস দিয়ে ঘর বানিয়ে ফেলেছেন। আমি করুণা নিয়ে নয়, আপনার সাহস আর আপনার চরিত্রের কদর নিয়ে এসেছি। আমি কখনো ভাবিনি যে কেউ আমার অবস্থা নয়, বরং আমার চরিত্র দেখবে। মহারাজ, আমি এই সম্পর্ক মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন। আমার বাবার ন্যায় বিচার চাই। ন্যায় বিচার? কার থেকে? বিবি, কে আপনি, আর এই জঙ্গলে কিভাবে পৌঁছালেন? মহারাজ, আমি আপনারই রাজ্যের এক গ্রামের জমিদার প্রয়াত ইকবাল সাহেবের বড় মেয়ে ফাতিমা, আর এ আমার ছোট বোন জোয়া। ইকবাল সাহেব? সেই ইকবাল সাহেব যার দয়ালু মনের কথা আমার দরবার পর্যন্ত পৌঁছাত? তার মেয়েরা এই জঙ্গলের কুড়ে ঘরে? জি মহারাজ, বাবার মৃত্যুর পর আমাদের আপন চাচা ফিরোজ ধোঁকা দিয়ে পাটোয়ারির অফিস থেকে সম্পত্তির আসল কাগজপত্র নিয়ে নেন, নকল দলিল বানান আর পুরো সম্পত্তি নিজের নামে করে নেন। তারপর আমাদের দুজনকে রাতারাতি হাভেলি থেকে বের করে দেন। নিরুপায় হয়ে আমরা নিজেদের গ্রাম ছেড়ে এই জঙ্গলে চলে আসি। কি? আমার রাজ্যে দুই এতিম মেয়ের সাথে এত বড় অন্যায়, আর সে আজ জমিদার হয়ে বসে আছে? ফাতিমা বিবি, আমি কথা দিচ্ছি, রাজ দরবারে পুরো তদন্ত হবে, আর অপরাধীরা তাদের কাজের শাস্তি পাবে। রাজা সেলিম ফাতিমাকে ন্যায় বিচারের পাকা কথা দিলেন। রাজা সেলিম নিজের প্রাসাদে ফিরলেন আর দরবারে হুকুম দিলেন, সিপাহীরা, আমার হুকুম শোনো। ওই গ্রামে যাও আর ফিরোজ ও তার স্ত্রী নাসরিনকে গ্রেপ্তার করে রাজ দরবারে হাজির করো, আর পাটোয়ারিকে হুকুম দাও যেন ইকবাল সাহেবের সম্পত্তির পুরো আসল নথি নিয়ে দরবারে হাজির হয়। জো হুকুম মহারাজ। ওদিকে গ্রামের হাভেলিতে ফিরোজ আর নাসরিন ভোজের আয়োজনে ব্যস্ত ছিল। শোনো, কাল হাভেলিতে ভোজ রাখি, পুরো গ্রামকে ডাকি, সবাই জানুক আসল জমিদারকে। হ্যাঁ নাসরিন, ভালো ভেবেছ। তখনই ঘোড়ার খুরের শব্দ গমগম করে উঠল, আর রাজকীয় সিপাহীরা হাভেলি ঘিরে ফেলল। গ্রামের লোকজন জড়ো হয়ে গেল। ফিরোজ, বাইরে বেরিয়ে এসো, রাজা সেলিমের হুকুম। রাজার হুকুম? আমি কি করেছে? আমি তো এই গ্রামের জমিদার।
তোমার বিরুদ্ধে নকল দলিল বানিয়ে 2 এতিম মেয়ের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ। তোমাকে আর তোমার স্ত্রীকে রাজ দরবারে হাজির হতে হবে। দুজনকে ধরো। না, আমাদের ছেড়ে দাও। ফিরোজ সাহেব, রাজা কিভাবে জানলো? ওরা দুজন তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আমিও বুঝতে পারছি না নাসরিন, সেই জঙ্গলে মরতে যাওয়া মেয়েরা রাজা পর্যন্ত কিভাবে পৌঁছালে। বেশি প্রশ্ন দরবারে করবে, চলো। দেখলে, আল্লাহর ঘরে দেরি আছে, অন্যায় নেই। ইকবাল মালিকের মেয়েদের লেগে গেছে। আর শুনেছ, বড় মেয়ে ফাতিমা নিজে রাজার হবু রানী। লজ্জা তো আমাদেরও পাওয়া উচিত ভাই, আমরাও ভয়ে চুপ করেছিলাম। রাজকীয় সিপাহীরা ফিরোজ আর নাসরিনকে গ্রেপ্তার করে দরবারের দিকে নিয়ে চলল। পরদিন রাজ দরবার সাজল। রাজা সেলিম সিংহাসনে বসেছিলেন। দরবারি, উজির আর পাটোয়ারি হাজির ছিল। সবাই আদবের সাথে সাবধান, রাজা সেলিমের আদালতে নীরবতা বজায় রাখা হোক। আজ এই মামলার শুনানি শুরু করা হচ্ছে। ফিরোজ, তোমার বিরুদ্ধে তোমার প্রয়াত ভাই ইকবালের সম্পত্তিতে নকল দলিলের মাধ্যমে বেআইনি দখলের অভিযোগ আর তার 2 মেয়েকে উচ্ছেদ করার অভিযোগ। তুমি এ বিষয়ে কি বলতে চাও? মহারাজ, এই অভিযোগ ভুল। আমার কাছে এই হাভেলি আর জমির কাগজপত্র আছে, এতে সিলমোহর আছে, সই আছে। এই মেয়ে মিথ্যে বলছে। ফাতিমা, আপনি এই বিষয়ে কি বলতে চান? মহারাজ, ফিরোজ সাহেব যে কাগজপত্র পেশ করেছেন সেগুলো নকল। আমার বাবার মৃত্যুর পর উনি ধোঁকা দিয়ে পাটোয়ারির অফিস থেকে আসল কাগজপত্র নিয়ে নেন, এই বলে যে মেয়েরা শোকে আছে, আমি চাচা, আমি নিয়ে যাচ্ছি। তারপর নকল দলিল বানিয়ে আমাদের অধিকার দখল করেন আর আমাদের রাতর দামাদের রাতারাতি হাভেলি থেকে বের করে দেন। মহারাজ, পাটোয়ারির নথিতে আসল দলিলের নকল আজও আছে, সেগুলো মিলিয়ে দেখা হোক। মহারাজ, এসব মিথ্যে। চুপ! দরবার সিদ্ধান্ত প্রমাণের উপর নেবে। পাটোয়ারি, হাভেলি আর জমির সব কাগজপত্র আর রাজ্যের আসল নথি দরবারের সামনে পেশ করা হোক। জো হুকুম মহারাজ। মহারাজ, রাজ্যের আসল নথি অনুযায়ী এই পুরো সম্পত্তি ইকবাল সাহেবের নামে নথিভুক্ত, আর তারপরে তার উত্তরাধিকারী তার 2 মেয়ে। আর মহারাজ, ফিরোজের পক্ষ থেকে পেশ করা কাগজপত্রে লাগানো সিলমোহর রাজ্যের আসল সিলমোহরের সাথে মেলে না। মোহরের ছাপ আলাদা, কালি আলাদা, হাতের লেখা আলাদা। এই সিলমোহর নকল মহারাজ। পুরো দরবারে প্রথমে নীরবতা নেমে এলো, তারপর হইচই শুরু হয়ে গেল। মহারাজ, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। এসব এই নাসরিনের বুদ্ধি ছিল। কি? মিথ্যে? মহারাজ, এই লোকটা মিথ্যেবাদী। কাগজ এই বানিয়েছে, লোক এই খুঁজেছে। আর লোভ কে দেখিয়েছিল? কে বলেছিল 2 মেয়ে আমাদের কি বিগড়াবে? চুপ! যারা কাল পর্যন্ত ষড়যন্ত্রে একসাথে ছিলে, আজ একে অপরের উপর দোষ চাপাচ্ছ। এদের সব জমা সম্পদ বাজেয়াপ্ত করে জরিমানা হিসেবে রাজ্যের এতিমখানাকে দেওয়া হোক, আর এই দুজনকে কারাগারে বন্দী করো। আপা, আমরা আমাদের হাভেলি ফিরে পেলাম, বাবার হাভেলি। হ্যাঁ আমার সোনা, আজ বাবার আত্মা শান্তি পেল। দরবার ফিরোজ আর নাসরিনকে তাদের অপরাধের শাস্তি শুনিয়ে দিল। কিছুদিন পর ইকবালের হাভেলি আর সব সম্পত্তি ফাতিমা আর জোয়া ফিরে পেল। তারপর রাজপ্রাসাদে ফাতিমা আর রাজা সেলিমের বিয়ে হলো। আর এভাবে 2 বোনের পরিশ্রম, ধৈর্য আর সততার পুরস্কার তারা পেয়ে গেল।